সাজবাদী চ্যানেলে আজকের যে বিষয়টা তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে পঞ্চম অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ এবছরের যে প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক লেখো। দেখো এই প্রশ্নটা 4 নম্বরের জন্য আসতে পারে, এই প্রশ্নটা কিন্তু 8 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ, সুতরাং এই প্রশ্নটা করতেই হবে। আবার এই প্রশ্নটা 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ, তাহলে কোনো দিক থেকেই এই প্রশ্নটা কিন্তু বাদ দেওয়া যাবে না। কি 2 নম্বর, কি 4 নম্বর, কি 8 নম্বর প্রশ্ন আমরা ধরে একটু আলোচনা করি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। দেখো অষ্টাদশ শতকের শেষ ভাগে এবং 19 শতকের শুরুতে আমরা দেখব বাংলা শুধু নয়, বাংলার সাথে সাথে ভারতবর্ষে অনেক ছাপাখানা প্রতিষ্ঠা হবে এবং এই ছাপাখানা প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে কি হবে, শিক্ষার বিস্তার ঘটবে এবং সেই শিক্ষার বিস্তারটা কিন্তু শুধুমাত্র শহর অঞ্চলেই ছড়িয়ে পড়বে না, সেই শিক্ষার বিস্তারটা শহর থেকে গ্রাম অঞ্চলেও কিন্তু ছড়িয়ে পড়বে এবং এই গ্রাম অঞ্চলের মানুষ, যে সাধারণ মানুষ এতদিন শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল, শুধু পুস্তকের অভাবে ইচ্ছা ছিল, বাসনা ছিল, জানার ইচ্ছা ছিল, সমস্ত দিক থেকেই কিন্তু তারা বঞ্চিত ছিল। এই কারণে যে বইটা তাদের হাতে নেই, কোন বইটা নেই, যে বইটা সে মাতৃভাষায় পড়তে পারবে, যার যার ভাষা সেই ভাষাতেই যদি বইটা পড়ে তাহলে সেই বিষয় সম্পর্কে সে দক্ষ হবে। তাই আমরা দেখব যে অষ্টাদশ শতকের শেষ এবং 19 শতকের শুরুতে সারা ভারতবর্ষব্যাপী একটি আলোড়ন তৈরি হয় এবং সেই আলোড়নটা মানসিক জগতে, ভাব জগতে ছাপাখানার বিস্তারের মধ্য দিয়ে এবং এই ছাপাখানা প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা শিক্ষার আঙিনায় চলে এলাম এবং শহর থেকে গ্রাম বা গ্রাম থেকে শহরে শিক্ষার এই বিস্তার কিন্তু ঘটতে শুরু করলো। এইটা আমরা ভূমিকাতে লিখব। পরের পয়েন্ট লিখেছি, দেখো পাঠ্যপুস্তক। কোন পাঠ্যপুস্তক? এতদিন আমরা কোন পাঠ্যপুস্তক ব্যবহার করতাম? এতদিন দেখো হিন্দুরা যে কি পড়তো, বেদ, রামায়ণ, পুরাণ, তাই তো, গীতা, উপনিষদ, এইগুলো আমরা পড়তাম এতদিন। আর মুসলমানরা কি কি পড়তো? মুসলমানদের কথা পরে আসবো, কারণ মুসলমানরা আরো পরে ওরা শিক্ষা শুরু হয়েছে, তবুও মুসলমানরা পড়তো কি, কোরআন এবং হাদিস। এই ছিল আমাদের পাঠ এবং এইগুলো মুসলমানরা টোল, মুসলমানরা মাদ্রাসা এবং মক্তব এইখানে পড়াশোনাটা করতো, বা এই ছিল তাদের সিস্টেম। আর হিন্দুদের কি ছিল, টোল, পাঠশালা, এইখানে ওরা পড়াশোনা করতো। কিন্তু এবার আমরা দেখছি পাঠ্যপুস্তক কোনগুলো এসেছে। সাহিত্য, এসেছে বিজ্ঞান, এসেছে দর্শন, এসেছে ইতিহাস, এসেছে ভূগোল, এসেছে গণিত। এই যে বিষয়গুলো, অর্থাৎ আধুনিক বিষয়গুলো যেগুলো বর্তমানে পড়ানো হচ্ছে, সেইগুলো পাঠ্যপুস্তক অর্থাৎ ছাপাখানা প্রকাশের মধ্য দিয়ে ইউরোপীয় যে সাহিত্য, দর্শন, বিজ্ঞান, সেইগুলো কিন্তু আমরা দেখব আমাদের হাতের মুঠোয় চলে আসবে এবং এখান থেকে আধুনিক যুগের কিন্তু শুরু হবে। সুতরাং এই পাঠ্যপুস্তক প্রণয়নের মধ্য দিয়ে আমাদের প্রাচ্য শিক্ষা, সেই প্রাচ্য শিক্ষার জায়গায় আমরা পাশ্চাত্য শিক্ষার দোরগোড়ায় পৌঁছে গেলাম। এটাই হচ্ছে ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের ভীষণ একটা গুরুত্বপূর্ণ দিক। পরের পয়েন্ট, সার্বিক গণশিক্ষার বিস্তার। সার্বিক গণশিক্ষা কেন বলছি? এতদিন এই ভারতবর্ষে সব থেকে বেশি শিক্ষা দীক্ষার সুযোগ সুবিধা পেত কারা? তারা হচ্ছে ব্রাহ্মণ, অর্থাৎ উচ্চ শ্রেণীর মানুষরা, উচ্চ শ্রেণী এবং যারা খুব ধনী ব্যক্তি, তারা কিন্তু এতদিন এই শিক্ষাটা পেত। কোনো সাধারণ মানুষ, গরিব মানুষ, কৃষক ঘরের, শ্রমিকের ঘরের মানুষরা কিন্তু পেত না। কিন্তু এবার আমরা দেখছি যে ছাপা বইয়ের যখন তৈরি হলো বা ছাপা বই যখন পেলাম, তখন সার্বিকভাবে অর্থাৎ সমস্ত জনগণ, আমরা দেখব যে সমস্ত জনগণের কাছে এই শিক্ষাটা কিন্তু
চলে এলো, তাদের কাছে এই শিক্ষাটা কিন্তু চলে এলো। সুতরাং সার্বিক গণশিক্ষার বিস্তারে আমরা এই পয়েন্টটা লিখবো এবং এই সার্বিক গণশিক্ষা বিস্তারের ক্ষেত্রে আমরা দেখব যে কোন কোন পত্রপত্রিকা এখানে সাহায্য করবে। দেখো ফিকির গেজেট বা বেঙ্গল গেজেট, এদের মতো যে পত্রিকাগুলো আছে সেই পত্রিকাগুলো কিন্তু খুব সুন্দরভাবে এই বিষয়গুলোতে নিজেদের ভূমিকা অনবদ্যভাবে তুলে ধরেছিল হিন্দু পেট্রিয়ট। সুতরাং পত্রিকাগুলো কিন্তু ভীষণ ভূমিকা ছিল এই ছাপা এই শিক্ষার বিস্তারের ক্ষেত্রে। পত্রিকাগুলো হিন্দু পেট্রিয়ট, বেঙ্গল গেজেট, সমাচার দর্পণ, সমাচার চন্দ্রিকা, এই যে পেপারগুলো তোমরা এতদিন পড়ে জেনে রয়েছো, অমৃতবাজার, এরাও কিন্তু এই সার্বিক গণশিক্ষার ক্ষেত্রে ভীষণ পরিমাণে ভূমিকা পালন করছে। দেখো আজকালকার দিনে যেমন আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেল, বিভিন্ন বৈদ্যুতিন মাধ্যম, ইন্টারনেটের ব্যবহারের মধ্য দিয়ে শিক্ষার অফুরন্ত জায়গায় আমরা পৌঁছে যাচ্ছি। অজানাকে জানা, অদেখাকে দেখা, তাই তো? এই জায়গায় যেমন আমরা পৌঁছে গেছি, ঠিক তেমনি এই ছাপা বইয়ের সঙ্গে সার্বিক গণশিক্ষার বিস্তার কিন্তু ঘটেছে এবং সেইখানে পত্রপত্রিকা ভূমিকা গুরুত্বপূর্ণ। দেখো তার পরের পয়েন্ট আমরা লিখেছি শিশু শিক্ষার বিস্তার। এই শিশু শিক্ষার বিস্তারটা কিভাবে এলো? এতদিন যে বইগুলো পড়তো সেই বইগুলোর মধ্যে কোনো নতুনত্ব ছিল না, বৈচিত্র্য ছিল না। এবার দেখো এই শিশু শিক্ষার বিস্তারে আমরা দেখবো রঙিন বই আকারে শিশুদের কাছে ছোটদের রামায়ণ, ছোটদের মহাভারত, হিতোপদেশের বিভিন্ন ঘটনা, এইগুলো আমরা দেখতে পাবো। অর্থাৎ ছোটদের জন্য কালারফুল বই আমরা পাবো এই ছাপা বইয়ের মধ্য দিয়ে। বর্তমান কালে তোমরা দেখছো, তোমরা পড়ো, দেখবে তোমাদের সহায়িকাগুলো কি টেক্সট বইতে দেখবে চিত্তাকর্ষক করার জন্য, মনকে আকর্ষণ করবার জন্য 8 কালার 9 কালার বলে বিভিন্ন প্রকাশনী সংস্থা প্রথম ফ্রন্ট পেজে লিখে দিচ্ছে এবং বিভিন্ন কালার ব্যবহার করছে। উদ্দেশ্য একটা, যে তোমার মনটাকে আকর্ষণ করবার জন্য। ঠিক তেমনি আমরা দেখব বই যখন ছাপা হলো তখন শিশুদের জন্য কিন্তু রঙিন বই এলো এবং শিশুদের যে বইগুলো এলো সেগুলো ছবি সহ, এই ছবি সহ বই আসার ফলে শিশুদের মধ্যেও এই বই পড়ার আকর্ষণ বা বই পড়ার যে এনার্জি সেটা কিন্তু তারা পেল। এরপরে পয়েন্ট হচ্ছে সরকারি ও বেসরকারি উদ্যোগ। দেখো ফোর্ট উইলিয়াম কলেজ 1800 সালে, শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনারি 1800 সালে, স্কুল বুক সোসাইটি 1817, স্কুল সোসাইটি 1818, তোমরা পড়ে গেছো। তো এই বেসরকারি উদ্যোগে সরকারি ছাড়াও এই রকম বিভিন্ন খ্রিস্টান মিশনারি সংস্থাগুলো, বিভিন্ন বেসরকারি সংস্থাগুলো কিন্তু এই ছাপা বইয়ের ক্ষেত্রে আমরা কিন্তু দেখব অনবদ্য ভূমিকা পালন করেছে, মনে থাকবে। আর লাস্ট যেটা লিখবো, উৎসাহ দান। কারা উৎসাহ দেবে? উৎসাহ সরকার দেওয়া উচিত, গভর্নমেন্টের দেওয়া উচিত, কিন্তু আমরা দেখবো এখানে উৎসাহ দেবে বিভিন্ন, সেখানেও বিভিন্ন সরকারি সংস্থা, বেসরকারি সংস্থা, তারা কিন্তু উৎসাহ দেবে। এবং এই ব্যাপারে শ্রীরামপুর মিশনারিদের ভূমিকা আমরা 1 নম্বরে বলতে পারি, কারণ এইখান থেকেই আমরা দেখবো সমাচার দর্পণ, সমাচার চন্দ্রিকা, পাখি সব করে রব রাতি পোহাইলো, মদন মোহন তর্কালঙ্কারের সেই বিখ্যাত কবিতা এখান থেকে ছাপানো হলো। শুধু কি তাই না, এই বেসরকারি সংস্থা থেকে স্কুল বুক সোসাইটির সমস্ত বই এখান থেকে কিন্তু দেওয়া হতো বা এখান থেকে কিন্তু প্রকাশ হতো। সুতরাং বেসরকারি উদ্যোগও কিন্তু এই শিক্ষার বিস্তারে, এই ছাপা বই যখন হলো তার শিক্ষার বিস্তারে কিন্তু ভীষণ বড় ভূমিকা পালন করেছে। এইবারে আমি আসবো উৎসাহ দানের পরে একটা পয়েন্ট লিখবো আমি, উপসংহারে কি লিখবো? যতটা আমি পড়লাম, যতটা আমি বুঝলাম, যতটা আমি জানলাম, তার উপরে উপসংহারটা হবে। তাহলে উপসংহারটা কি হবে? যে 19 শতকে ছাপা বইয়ের সংখ্যা যেমন বাড়তে শুরু করলো, পাশাপাশি আমাদের এই বাংলার মানুষের মধ্যে শিক্ষার চেতনা তত দ্রুত হলো এবং এই শিক্ষার চেতনার মধ্য দিয়ে আধুনিক শিক্ষা, এই পাশ্চাত্য শিক্ষা বা আধুনিক শিক্ষার প্রসার লাভ তত দ্রুত গতিতে ঘটতে লাগলো এবং প্রাচ্য শিক্ষার পাশাপাশি পাশ্চাত্য শিক্ষায় মানুষ উন্নত মানসিকতার পরিচয় দিল এবং
কলকাতার বিশেষ করে শিক্ষিত একটি মধ্যবিত্ত শ্রেণী গড়ে উঠলো, যাদের হাত ধরে এই বাংলাতে প্রথম নবজাগরণ তৈরি হবে। সেটা সাহিত্যে হবে, সেটা শিল্পে হবে, সেটা জাতীয়তাবাদী আন্দোলনে হবে। এই কথা বলে আমরা উপসংহারটা কমপ্লিট করব। সুতরাং এই ভিডিওটা তোমাদের জন্য দিলাম। পঞ্চম অধ্যায়ের এরকম ধাপে ধাপে সমস্ত ভিডিও দেব এবং তোমরা এই ভিডিওগুলো দেখবে। যারা অনলাইন ক্লাস করতে চাও অবশ্যই যোগাযোগ করবে 91535690-676 নম্বরে। আমি খুব শীঘ্রই অনলাইন ক্লাস শুরু করব, নামমাত্র ফিস। যারা ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবে। সবাইকে ধন্যবাদ।